আমাদের বাংলাদেশের শিক্ষা পদ্ধতিটা একদমই যদি বলি যে এটা আমাদের দেশের জন্য একদম অনুপযোগী একটা শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থায় একটা স্টুডেন্ট ওই ইংরেজির কিছুই বোঝে না। আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলে যেতে চাই, আপনাদের অনেকেই সিনিয়র আছেন এখানে। আপনি বাংলাদেশে যদি ইংলিশে অনার্স মাস্টার্সও করেন তাও বুঝে নিবেন যে আপনি ইংলিশ কিছু পারেন না। কারণ বাংলাতে আপনি যদি অনার্স মাস্টার্স করেন আপনার যেমন বাংলা সাহিত্য পড়তে হয়, ঠিক ইংলিশে অনার্স মাস্টার্স করলে সেখানে ইংলিশ সাহিত্য পড়তে হয় এবং সেই সাহিত্য থেকেই প্রশ্ন হয় এবং সেই সাহিত্যের প্রশ্নগুলোর অ্যান্সার দিয়েই পরীক্ষাতে রেজাল্ট হয়। এর বাইরে সেখানে ইংরেজি শেখানো হয় না। এটা গেল আপনার আপার লেভেলের কথা বললাম। এবার যদি আপনি একদম লোয়ার লেভেল থেকে আসেন, ক্লাস 6 থেকে শুরু করে বা তার পূর্বে থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য যে সিলেবাস দেওয়া আছে এই সিলেবাসটা আমাদের শিক্ষার্থীদের প্র্যাকটিক্যালি কোনো কাজে লাগে না। দেখবেন পরীক্ষাতে A+ হয়ে যায় ঠিকই, কিন্তু ও ইংরেজির কিছুই জানে না। ও অ্যাডমিশন পরীক্ষায় টিকতে পারে না, ও হচ্ছে চাকরি পরীক্ষায় টিকতে পারে না, মানে সব জায়গাতেই দেখবেন ইংরেজির কিছুই পারে না। যদি আপনি প্রমাণ চান তাহলে সহজে একটা প্রমাণ দিয়ে দিই এই বছরের জন্য। ঢাকা মেডিকেলে এবারে যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে মেবি 93 না 97% ফেল করেছে, মানে তাও ফেল করেছে ইংরেজিতে। যারা ঢাকা মেডিকেলে পরীক্ষা দেয় তারা কিন্তু এসএসসি এইচএসসি তে A+ পাওয়া। তো এখন পরীক্ষাতে A+ পেয়ে গিয়েও মানে টিকবে কি টিকবে না সেটা তো পরের ব্যাপার, সরাসরি ফেল। আর যদি আপনি রিসেন্ট এসএসসি এবং এইচএসসি রেজাল্ট যদি একটু পর্যালোচনা করেন দেখবেন সব গণহারে ফেল। এই ফেল হওয়ার কারণটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা প্রত্যেকটা ক্লাসে এরা হচ্ছে ইংরেজি শেখে না। ক্লাস 6 এ পরীক্ষায় যা যা আসে তাই তাই শেখে, 7-এও তাই, 8-এও তাই, এসএসসি-তেও তাই, এইচএসসি-তেও তাই। প্রত্যেকটা ক্লাসে গিয়েই পরীক্ষাতে যা যা আসে সেইগুলা শেখে। আর আমাদের মতো টিচাররা আমরা সেগুলা শিখাই দিই যে ইংরেজি না পারলেও আপনার পরীক্ষাতে A+ হয়ে যাবে। আমার ইউটিউবে এমন অনেক ভিডিও দেওয়া আছে, দেখবেন রাইট ফর্ম ভার্বের মাত্র 6টা নিয়মে আপনি পাসের মধ্যে পাস পাবেন। সাবজেক্ট প্রিফিক্সে আপনি বাংলা অর্থ করা লাগবে না। আপনার সাবস্টিটিউশন টেবিল, মানে ওই যে ইংরেজি যেহেতু পারে না আমাদের শিক্ষার্থীরা, সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট কিভাবে করাতে হবে এই পলিসি মেক করে আমরা কিন্তু রেডি করে দিয়েছি। ইংরেজি না পারলেও পরীক্ষাতে ইংরেজিতে A+। আমার কথা কি বুঝতে পারলেন? আমি একটা সহজ কথা বলি, বলেন তো, আপনি যখন বড় হবেন চাকরি করবেন বা যে জায়গায় থাকেন, আপনার কি হচ্ছে ওই ইয়েতে কি বলে আপনার ওই চাকরির সময় কি বলে নাকি যে এই একটা ওই বুক ফেয়ার প্যারাগ্রাফ লিখে দাও, এই আজকে তোমার কাজ হচ্ছে ন্যারেশন গুলা চেঞ্জ করে দিতে হবে, কালকে তোমার কাজ হচ্ছে রাইট ফর্ম ভার্ব গুলা চেঞ্জ করতে হবে, এরকম বলে নাকি? কোন চাকরিতে এরকম আছে? না স্যার। কি বলে যে আমার এই চেঞ্জিং সেন্টেন্স গুলা করে দাও, আজকে তোমার কাজ এই চেঞ্জিং সেন্টেন্স গুলা ট্রান্সফার করে দিবা, এরকম কি আসে কোন চাকরিতে? না না স্যার। তাহলে তো আমাদের শিক্ষার্থীরা সারা জীবন ওইগুলাই শেখে, ওই ন্যারেশন শেখে, রাইট ফর্ম ভার্ব শেখে, চেঞ্জিং সেন্টেন্স শেখে। এই তাই কাজ কি তাহলে এগুলার? এগুলার কোনো কাজ আছে? এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। কারণ আমাদের যেহেতু পরীক্ষাতে এগুলাই আসে, শিক্ষার্থীরা এগুলাই শেখে। যেহেতু আজকে আমাদের প্ল্যানিং ক্লাস, তো প্ল্যানিং ক্লাসগুলোর নিয়ে একটু কথা আছে। কথাগুলো যদি আপনি না বুঝেন তাহলে আর বুঝবেন না যে আসলে আমাদের কাজটা কি করা উচিত। আপনারা ওই যে 6 অন্ধের হাতি দেখার গল্প শুনেছেন কেউ? আপনাদের মধ্যে আছেন কেউ? শুনেছেন কেউ? আচ্ছা, যারা শোনেনি তাদের জন্য আমি জাস্ট 1 মিনিটের মধ্যে একটু বলি। 6 জন অন্ধ মানুষের কাছে একটা হাতি নিয়ে যাওয়া হয়েছে। হাতি নিয়ে এই অন্ধদেরকে বলা হচ্ছে এই যে হাতি তোমাদের সামনে দিলাম, হাতি কেমন দেখতে এটা তোমরা একটু বলো। তো এই 6 জন লোকের কেউ একজন হাতির একটা পা ধরেছে, ধরে বলতেছে এটা তো কারেন্টের পোল। আরেকজন হাতির একটা লেজ ধরেছে, লেজ ধরে বলতেছে এটা হচ্ছে একটা বিশাল দড়ি, রশি। আরেকজন হাতির কান ধরেছে, কান ধরে বলতেছে এটা তো বড় একটা পাখা, এটা তো বাতাস দেয়, এটা পাখা। কেউ হাতির বডিতে হাত দিয়েছে, সে বলতেছে এটা তো একটা ওয়ালের মতো মনে হচ্ছে। এক একজন ওই হাতির এক একটা অঙ্গ ধরেছে, ধরে তার কাছে মনে হচ্ছে যে এটা হাতি এরকম। আদৌ কি হাতি এরকম? না স্যার, এরকম না। ঠিক ইংরেজির ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা এরকম, মানে আমাদের শিক্ষার্থীরা পুরো ইংরেজিটাকে মানে পুরো হাতিটাকে কখনো দেখেনি। এরা কখনো টেন্স দেখে, কখনো পার্টস অফ স্পিচ দেখে, কখনো সেন্টেন্স দেখে, কখনো এই বিভিন্ন রকম গ্রামার তারা দেখে। তাদের কাছে মনে হয় কি শিক্ষার্থী, মানে আপনাদের কাছে যেটা মনে হয় যে ইংরেজি শেখা মানে কি হবে, গ্রামার শিখতে হবে। গ্রামার শেখা মানে ইংরেজি শেখা। অর্থাৎ গ্রামার শিখবেন কেমনে? ওই যে টেন্স কাকে বলে, কত প্রকার কি কি, পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার কি কি, নাউন কাকে বলে, প্রপার নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে, এই নাউন কাকে বলে,
মানে এই যে গ্রামার গুলা কে কত কোন গ্রামার কে কত জানে, আমাদের কাছে মনে হয় সে বেশি ইংরেজি জানে। আদৌ আসলে এইগুলাই হচ্ছে আমাদের জীবনের একটা বড় সমস্যা। গ্রামার শেখা মানে কি ইংরেজি শেখা, মানে ইংরেজি শেখা মানে কি গ্রামার শেখা? উদ্দেশ্য কি বলেন? এই যে একটা আমার কথা একটু রিপ্লে দিবেন। এই যে কলমটা না, এই কলমটার কাজটা কি বলেন তো? স্যার লেখা। লেখা। এখন দেখেন আপনি লিখতে পারেন না, আপনি এই কলম দিয়ে লিখতে পারেন না। আপনি জানেন যে এই কলম কাকে বলে, কলমের কয়টা অংশ থাকে, কোন অংশের কি নাম, কত রকমের কলম হয়, এইগুলো আপনি জানেন, বাট এই কলম দিয়ে লিখতে পারেন না। বলেন তো এই কলমের উদ্দেশ্য আর আপনার শিক্ষা এক হইল? না স্যার। ঠিক আমাদের কাছে এমন হয়েছে, আমরা ইংরেজি ভাষাটাকে জানি না, ইংরেজি ভাষার উদ্দেশ্য আমরা বুঝি না। আমরা ওই ইংরেজি ভাষা কাকে বলে, ইংরেজি ভাষা কত রকম হয়, কোন গ্রামার কাকে বলে, এইগুলা শিখছি। যার কারণে আমরা সারা জীবন দেখবেন আমাদের শিক্ষার্থীরা ইংরেজি প্রাইভেট পড়ে, এরা ইংরেজির কিছুই বোঝে না। আপনারা যারা সিনিয়র আছেন তারা ভালো বলতে পারবেন। আপনি যদি এখন স্কুল কলেজে যান, শিক্ষার্থীদেরকে যদি সাধারণ ইংরেজি জিজ্ঞেস করেন তাও দেখবেন সে পারে না, কিন্তু যদি তাকে গ্রামার জিজ্ঞেস করেন দেখবেন সে পারে। একটা ভাষার উদ্দেশ্য হচ্ছে, আমরা বাংলা ভাষায় কথা বলি, একটা ভাষার 4টা উদ্দেশ্য থাকে। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে ওই ভাষায় কথা বলা, স্পোকেন, ওই ভাষায় কথা বলা। আর একটা কাজ হচ্ছে ওই ভাষায় লিখতে পারা, ওই ভাষায় লিখতে পারা। আর একটা কাজ হচ্ছে ওই ভাষায় যদি কেউ কথা বলে সেইটা আমরা শুনে বুঝতে পারা। আর একটা কাজ হচ্ছে ওই ভাষায় যদি কেউ লিখে দেয় কোনো কিছু, সেটাও আমরা বুঝতে পারবো। আমরা বাংলা ভাষার মানুষ, একটা ভাষার কাজ হচ্ছে যোগাযোগ রক্ষা করা। আপনি আমাকে কিছু বলবেন সেটা আমি বুঝতে পারবো, আমি আপনাকে কিছু বলবো সেটাও আপনি বুঝতে পারবেন। তো আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বললে সেগুলো আমরা বুঝতে পারি, কেউ লিখে দিলে সেগুলো পড়তে পারি, আমরা বললেও সেও সবাই বুঝতে পারে। বাট আমরা যখন এটাকে ওয়ার্ল্ড ওয়াইড করতে চাই, তাহলে আমাদের সব যে হিসাবে বাংলা ভাষা চলে না, আমাদেরকে তখন কি করতে হয়, একটা ইন্টারন্যাশনাল ভাষা ব্যবহার করতে হয়। সে ভাষার নাম হচ্ছে ইংলিশ ভাষা, ইংরেজি। তো ইংরেজি ভাষার এই 4টা কাজ, কথা বলা, লেখা, শোনা এবং রিডিং পড়া। আমরা দুঃখের কথা হচ্ছে আমাদের এই 4টাতেই আমাদের সমস্যা। আপনি যদি বাংলাদেশের শিক্ষার্থীদের জিজ্ঞেস করেন, ও প্যারাগ্রাফ কম্পোজিশন সম্পর্কস্থ করে, ও ফ্রি হ্যান্ড রাইটিং পারে না, ইংরেজি কথা বলা তো ওর কাছে স্বপ্ন, তারপরে শুনলেও বুঝতে পারে না, এরপরে রিডিং পড়লে সেগুলা বাংলা করতে পারে না, সেগুলা কি করে ওই নোট বই দেখে 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 বাংলা অর্থ তৈরি করে। এখন দেখেন, আপনি যদি একটা ভাষা চিনে যান, একটা ভাষা কিভাবে তৈরি হচ্ছে, একটা ভাষার কোথায় কি বসে, একটা ভাষা কিভাবে ওই ভাষাটার একটা বাক্য তৈরি করতে, একটা সেন্টেন্স তৈরি করতে হয়, এটা যদি আপনি সব ক্লিয়ার বুঝে যান, তাহলে কি ওই বাক্যের মধ্যে কোথায় আর্টিকেল বসে, কোথায় প্রিপোজিশন বসে, তারপরে হচ্ছে ভার্বের কোন ফর্ম হয়, এইগুলা কি আলাদা আলাদা করে আর পড়ার প্রয়োজন হবে? না বলেন তো, স্যার। প্রয়োজন হবে? না স্যার। কিন্তু আমরা কি করি, আমরা সবকিছু আলাদা আলাদা শিখি, বাট আমরা পুরো ভাষাটাই কখন একসাথে শিখি না। তো এই কোর্সের মাধ্যমে আপনাদের পুরো ইংরেজি ভাষাটা একসাথে শেখানো হবে। আচ্ছা বলেন তো, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা গ্রামার মেনে কথা বলি নাকি মানি না, বলতে পারবেন? কেউ একজন আমরা বলেন। তো সাধারণভাবে এই কথা বলি, আমরা গ্রামার মেনে কথা বলি কিনা? গ্রামার আমরা বলি, সেটাই গ্রামার হয়ে যায়। এই আপনার কথাটা সঠিক, কিন্তু দেখেন আমরা বাংলাতে আমাদের অনেকেই বলে কি যে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা কি গ্রামার মেনে কথা বলি? অনেকে বলে যে না আমরা গ্রামার মেনে কথা বলি না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা সাবকনসিয়াসলি গ্রামার মেনেই কথা বলি। একদম দেখেন আমি বলবো আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যদি বলি আমি আমি আগামীকাল, আমি আগামীকাল ঢাকায় গিয়েছিলাম, আমি আগামীকাল ঢাকায় গিয়েছিলাম। বলেন তো এই বাক্যটা সঠিক নাকি ভুল? কে একজন বলেন, বলেন বলেন। ভুল। আর ভুল। কেন ভুল বলেন তো? আগামী, এখানে আগামীকাল, আগামীকাল না, আগামীকাল হবে না, এটা হবে হচ্ছে গতকাল, ঠিক কিনা? হ্যাঁ জি স্যার।
এই যে আপনি জি স্যার। বললেন না ভুল, এইটার নামই হচ্ছে গ্রামার। বুঝতে পেরেছেন? আপনি কেন বললেন এটা ভুল? এইটাই হচ্ছে গ্রামার। যে আপনি আগামীকাল বললে এখানে গিয়েছিলাম হইতো না, এখানে যাব হইতো, ঠিক কি না? আমি আগামীকাল ঢাকায় যাব, এইটা হইতো। আর যেহেতু আমি এখানে আগামীকাল বলেছি, সেক্ষেত্রে গিয়েছিলাম হবে না। যদি গিয়েছিলাম বলি তাহলে সেখানে গতকাল হবে, ঠিক কি না? জি স্যার। জি স্যার। এইটার নামই হচ্ছে গ্রামার। কথা ক্লিয়ার? এবার আসেন, সেটা হচ্ছে আপনি গ্রামার ছাড়া ইংরেজি শিখতে পারবেন না, আবার গ্রামার দিয়েও ইংরেজি শিখতে পারবেন না। একটা জিনিস আপনাদেরকে এখন মাথায় নিয়ে নিতে হবে যে আমরা পরবর্তী স্টেপে আমাদের কাজটা কি হবে। আমরা ইংরেজি শিখবো ঠিকই, আমাদের কাজ হচ্ছে আমরা গ্রামার শেখার উদ্দেশ্যে, নোটটা মনে রাখবেন এই কথাটা, আমরা গ্রামার শেখার উদ্দেশ্যে এই কোর্সটা করছি না, আমরা ইংরেজি ভাষাটাকে পুরোপুরি শেখার জন্য এই কোর্সটা করছি। এই ইংরেজি ভাষাটাকে পুরোপুরি শেখার জন্য আমাদের যা দরকার হবে, যদি গ্রামারে কিছু দরকার হয় আমরা সেই গ্রামারগুলো শিখবো, যদি গ্রামারের দরকার না হয় কোনো ক্ষেত্রে শিখবো না, যদি বাংলার কোনো কিছু জানা দরকার হয় তাহলে আমরা বাংলাটাই সেই জায়গা থেকে শিখবো। মানে আমাদের ইংরেজি ভাষাটা পুরোপুরি শেখার ক্ষেত্রে যা যা প্রয়োজন হবে আমরা সেইগুলা শিখবো। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন? এখানে যদি গ্রামার দরকার হয়, হ্যাঁ ঠিক আছে, সেই গ্রামারগুলা শিখবো। কথা কি বুঝছেন নি? জি স্যার। আচ্ছা, এইবার পরবর্তী কথায় আসেন। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইংরেজি ভাষাটাকে পুরোপুরি শিখবো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য, আমাদের এইম, লক্ষ্যটা মনে রাখবেন। আমাদের এইমটা হচ্ছে ইংরেজি ভাষাটাকে আমরা পুরোপুরি শিখবো, আমরা আলাদা আলাদা না, আমরা এমন ভাবে ইংরেজি ভাষাটা শিখবো যাতে করে আমার পরীক্ষাতে যা আসে সেগুলো যাতে আমি এমনিই বুঝে যাই। ওই দেখেন, আপনারা যারা একাডেমিক স্টুডেন্ট আছেন আপনারা বলতে পারবেন, আপনাদের ফিলিং গ্যাপ করতে দিলে বলেন যে বাংলা করতে পারি না, আপনাদের সাবস্টিটিউশন টেবিল করতে দিলে বলে বাংলা করতে পারি না, আপনাদের রাইট বা ভার্ব করতে দিলে কয় যে বাংলা করতে পারি না। মানে সব জায়গাতেই সমস্যা। বাট আমরা ইংরেজি ভাষাটাকে এমন ভাবে শিখতে চাই যে ওই ভাষার কোথায় কি হয়, কেমনে কেমনে কি হয়, আমরা যেন সবই পারি, ওই ভাষাই যেন আমরা বুঝে যাই, যাতে করে আমাদের একাডেমিক বলেন আর ওই স্পোকেন ইংলিশ বলেন আর ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, মানে সবই যেন আমরা পারি। এটা হচ্ছে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য। ব্যাপারটা কি বুঝেছেন? লক্ষ্য ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আচ্ছা, এইবার এই ভাষা শেখার ক্ষেত্রে আরো কয়েকটা সমস্যা আছে। সেটা হচ্ছে আমাদের অনেকের একটা কথা আছে, কথা হচ্ছে যে আমরা বেশি শব্দার্থ জানি না, ভোকাবুলারি জানি না। ভোকাবুলারি না জানলে তার ভাষা শেখা সম্ভব না, নাকি বলেন তো? আমরা কি বাংলা যত শব্দ আছে আমরা সকল বাংলা শব্দ জানি? জি না। আচ্ছা, যারা ইংরেজ দেশের মানুষ, যাদের মাতৃভাষা ইংরেজি, বলেন ওরা কি ইংরেজি সকল শব্দ জানে? না স্যার। স্যার। তাহলে ওরা যেমন ইংরেজি শব্দ জানে না সব, আপনিও তেমন বাংলা সব শব্দের অর্থ জানেন না। আপনার যেগুলা দরকার হয় সেগুলো আপনি জানেন বাংলায়, রাইট? জি স্যার। জি স্যার। তাহলে আপনি শব্দ অর্থ জানেন না, এইটা আপনার খুব বেশি সমস্যা না। আপনি শব্দার্থ জানবেন, কিভাবে শব্দার্থ শিখবেন আমি ধীরে ধীরে ধীরে, একদিনে তো সবকিছু হবে না, আপনাদের 3 মাস সময় নিয়েছি। 3 মাসের মধ্যে যদি আপনাদেরকে ইংরেজি ভাষাটাকে পুরোপুরি শেখাইতে না পারি, সমস্ত দোষ আমার, দায়ভার আমার। আমি যা যা বলবো শুধু তাই তাই করবেন, বাকি দায়িত্ব সমস্ত কিছু আমার। আপনাদের যে মহামারী কোনো কাজ করতে হবে, গাদা গাদা রুলস মুখস্থ করতে হবে, এরকমও না। ক্লাস শুরু হোক, আস্তে আস্তে সব বুঝে যাবেন। বাট আপনার কনসিয়াসনেসটা ঠিক করে নিতে হবে যে আপনার আসলে ইংরেজি শেখাটা আপনাদের কাছে কতটা জটিল মনে হবে, বা জটিল হবে নাকি সহজ হবে, আপনাদের করণীয়টা কি এটা শিখতে হবে, মানে এইটা একটু বুঝলেই হবে। তাহলে শব্দার্থ নিয়ে নো টেনশন। আরো সহজ কথা বলি, বলেন তো একটা মানুষের শব্দার্থ দরকার হয় কোথায়? আমরা বাংলা ভাষায় কথা বলি। আচ্ছা বলেন, যে গার্মেন্টসে চাকরি করে এর কি ওষুধ রিলেটেড, যে ওষুধ কোম্পানিতে যে সে শব্দ ব্যবহার হয় বাংলায় বা ইংরেজিতে, যে গার্মেন্টসে চাকরি করে তার কি ওই শব্দ প্রয়োজন হয়? না স্যার। আবার যে বিমান বাহিনীতে চাকরি করে তার কি হচ্ছে ওই গার্মেন্টস ওয়ালা যে শব্দ বা ওই ওষুধ কোম্পানিতে যে শব্দ ব্যবহার করা হয়, যে বিমান বাহিনীতে চাকরি করে তার কি ওই শব্দ দরকার হয়? না স্যার। বুঝতে হবে। তাহলে আপনি সব শব্দ আপনার দরকার হবে না, কিছু কমন শব্দ আছে যেগুলো আমাদের সব ক্ষেত্রে সবারই লাগে, এই একটা ব্যাপার। আর আপনি যে যে ক্লাসে আছেন বা যে যে অবস্থানে আছেন সেই রিলেটেড শব্দার্থ আপনার জানা দরকার। আপনাকে ওই লক্ষ লক্ষ শব্দ মুখস্থ করতে হবে না, আপনি শব্দার্থ সব শিখে যাবেন। আমাদের মুখস্থ করে কোনো কিছু মনে থাকবে না, এটার কিছু পলিসি আছে, কিভাবে আপনার শব্দ বৃদ্ধি করতে হবে সব আস্তে আস্তে শিখবেন, অসুবিধা নেই।
আমি এবার একদম শেষ কথা বলবো, শেষ কথা বলে আমি আপনাদের কথা শুনবো, তারপর আমাদের ক্লাসের প্রথম স্টেপটা শুরু করব। আচ্ছা বলেন, আমরা যে বাংলায় কথা বলি, আমরা বাংলা ব্যাকরণ সব জানি? না স্যার। যারা ইংরেজিতে কথা বলে, যাদের মাতৃভাষা ইংরেজি, তারাও কি ইংলিশ গ্রামার সব জানে? জি না না স্যার। স্যার। বরং আমাদের দেশের কিছু পণ্ডিত আছে, পণ্ডিত আমি বলবো, পণ্ডিতটা কি, এই যে দেখেন, মানে ঘটনাটা বলেন, আমাদের এখন বর্তমানে ইউটিউব খুললে দেখা যায় এইটার ব্যবহার উচ্চারণ দি হবে না দা হবে, এই নিয়ে ভিডিও। এই দির উচ্চারণ দি হবে না দা হবে। ভাই আপনি একটা সেন্টেন্স লিখতেই পারেন না, একটা সেন্টেন্স বলতেই পারেন না, তে এর উচ্চারণ দি হইলেই কি আর দা হইলেই কি? এটা নিয়ে খুব মহা ঝামেলা হবে বলেন। জি না স্যার। আপনি যদি দি বলেন আমি কি বুঝবো না? আপনি যদি দা বলেন আমি কি বুঝবো না? বলেন। অবশ্যই বুঝবেন স্যার। আচ্ছা, আরেকটা দেখেন, আমেরিকাতে চলে একরকম অ্যাকসেন্ট, ভাষার কিন্তু মানে অ্যাকসেন্ট আছে। অ্যাকসেন্ট মানে হচ্ছে উচ্চারণের ধরন। আমাদের বাংলা ভাষার মধ্যে অ্যাকসেন্ট আছে না? বরিশালের মানুষ একরকম ভাবে বাংলা কথা বলে, সিলেটের মানুষ একরকম বলে, চট্টগ্রামের মানুষ একরকম বলে, আমাদের মেহেরপুর কুষ্টিয়ার মানুষ আরেক রকম বলে। বাংলা ভাষার এরকম অ্যাকসেন্ট আছে না? জি স্যার। আছে। আচ্ছা বলেন, ঠিক ইংরেজি ভাষার এরকম অ্যাকসেন্ট আছে। আমেরিকার লোক একভাবে কথা বলে, ব্রিটিশের লোক একভাবে কথা বলে, তারপরে হচ্ছে চায়নার লোক আবার আরেকভাবে বলে, ইন্দোনেশিয়ান লোক আরেকজন বলে। বিভিন্ন দেশের মানুষ ইংরেজি ভাষাকে বিভিন্ন ভাবে বলে। না আমরা কি করি দেখেন, আমরা ব্রিটিশ ইংলিশ শিখি বা আমেরিকান ইংলিশ শিখি। আমি বলেন আমরা কি ওই ব্রিটিশে যে আমরা কথা বলবো এখন? বলেন ইংল্যান্ডে যাবো এখন আপনি? জি না স্যার। যাবো না, আপনি বাংলাদেশের মধ্যে থাকবেন। তাহলে বাংলাদেশের মানুষ যেটা বুঝবে আপনাকে সেটা ব্যবহার করতে হবে। কিন্তু আমরা না বুঝে কি করি, কেউ আমরা ব্রিটিশ ইংলিশে কথা বলি, কেউ আমেরিকান ইংলিশ শিখছে, মানে বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে, যেগুলো আস্তে আস্তে আপনাদেরকে সব ক্লিয়ার করে দেবো, অসুবিধা নেই। আপনাদের শুধু ইংরেজি ভাষাটা কেমন সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে আগে যখন আপনি ইংরেজি ভাষাটা শিখে যাবেন, আপনি ইংরেজি ভাষায় কথা বলবেন, আপনি ইংরেজি ভাষায় ফ্রি হ্যান্ড রাইটিং করবেন, তখন আপনার প্রয়োজন হবে এটার উচ্চারণ দি হবে নাকি দা হবে। এটাকে আপনি টিচার বলবেন নাকি ঠিচা বলবেন, এটাকে আপনি টিচার বলবেন নাকি ঠিচা বলবেন, সেটা তো পরে। আপনি ইংরেজিতে কথাই বলতে পারেন না, তাহলে এটা টিচার হইলে কি আর টিচার হইলে কি? হ্যাঁ, আমার কথা বুঝছেন কিনা? জি স্যার। যখন আপনি ইংরেজি ভাষাটা শিখে যাবেন, আপনি যখন ইংরেজি ভাষায় কথা বলতে পারবেন, তখন আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি সঠিকভাবে এটা কথাটা যেন বলেন। সেটা আমেরিকান ফর্মেই হোক, আর ব্রিটিশ ফর্মেই হোক, আর আমাদের লোকাল ফর্মেই হোক। আমাদের ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু আমাদের লোকাল ফর্ম আছে। কিন্তু বাংলা ভাষা যেমন প্রমিত বাংলা আছে না, একটা হচ্ছে প্রমিত বাংলা, আর একটা হচ্ছে লোকাল ভাষা, মানে চলিত ভাষা যেটাকে বলি বা আঞ্চলিক ভাষা বলি, আছে না? আমরা আগে ভাষাটা শিখি, এরপরে না আমরা প্রমিত ভাষায় পরে যাব নাকি? এখন বলেন, আমি যদি আপনাদের সামনে যদি এখন ব্রিটিশ ইংলিশে কথা বলি, আপনারা আমার সব কথা বুঝবেন? না স্যার। আমার কাজ কি? আমার টিচার হিসেবে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আপনাকে এই ভাষাটা শেখানো, এটা তো আমার কাজ। আমি কত ভালো ইংরেজি বলতে পারি সেটা আমায় জাহির করা তো দরকার নাই। আমি যদি আপনাকে শেখাতে পারি, আপনি যদি ইংরেজিটা শিখতে পারেন, তাহলে আমার কাজ সার্থক। কথা কি ক্লিয়ার? এরপরে যখন আপনারা শিখে যাবেন ভাষাটা, যখন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, যখন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন, একটা ভাষার কোথায় কি ব্যবহার হয় আপনি সব বুঝবেন, তখন এইটা শিখতে আপনার সময় লাগবে না। আপনার ওই প্রমিত বাংলা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, আপনার সঠিক প্রোনাউন্সিয়েশন কি, কোনটার কি হবে, এটা শিখতে আপনার সময় লাগবে না। তাহলে আপনার কাজ কি, উদ্দেশ্য কি, বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আর একটা কথা বলি, এই কথাটা আসলে কথায় অনেক কথা আছে আপনাদের সাথে, একদিনে তো সব কথা বলা সম্ভব না। জাস্ট যতটুকু না বললেই না ততটুকুই বলি। সেটা হচ্ছে আপনি সব জানেন কিন্তু কিছুই পারেন না, বলেন তো এই জানার লাভ আছে? বলেন। অবশ্যই না। মনে করেন একটা ধরেন চা কিভাবে বানাতে হয় আপনি জানেন, যে পানি গরম করতে হয়, এর মধ্যে চিনি দিতে হয়, এরপরে লিকার দিতে হয়, দিয়ে নেড়ে নেড়ে চা বানাতে হয়। আপনি চা বানানোর পরে ওই চাটা খাওয়া যায় না, তাহলে ওই চা বানানো জেনে কোনো লাভ আছে? তাহলে আমাদের কাজটা হচ্ছে আমরা সব শিখবো না, যখন যতটুকু শিখবো সেই শিক্ষাটা যেন পারফেক্ট হয়।
একটা কথা দেখেন, আমরা সবাই জানি না, ছোট ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই লাইনটা সবাই শুনেছি না? জি স্যার। তাহলে জি, স্যার। এই যে মহাদেশ, এই যে মহাসাগর, ছোট ছোট বালুকণা আর বিন্দু বিন্দু জল দিয়ে তো তৈরি হয়েছে। জি বলে- স্যার। হ্যাঁ স্যার। তাহলে জি, স্যার। এখন ঠিক ইংরেজি ভাষাটা বা যে কোনো জিনিস এরকমই, ছোট্ট ছোট্ট জ্ঞান। আপনি আজকে এত জ্ঞান হয়েছে, আপনি যখন জন্ম নিয়েছেন তখন কি সবকিছু উপর থেকে শিখে এসছেন? জি না স্যার। না স্যার। এই পৃথিবীতে আসার পরেই মানুষ সক্রেটিস হয়, মানুষ প্লেটো হয়, মানুষ আইনস্টাইন হয়। জন্মের আগে থেকে কেউই কোনো কিছু নিয়ে আসে না, আসে কি? জি না স্যার। তাহলে আপনাকে এই এতটুকু এতটুকু করে শিখতে হবে, শিখলেই আপনি সব একসময় শিখে যাবেন। বাট আপনি সবই শিখলেন কিন্তু কিছুই পারেন না, এই পারার মানে এই জানার কোনো লাভ নাই। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে পুরোপুরি লাস্ট কথা আপনাদের সাথে ওয়াদা করতেছি আজকে, আমি যদি আপনাদেরকে এই 3 মাসের মধ্যে ইংরেজি ভাষাটাকে পুরোপুরি শেখাইতে না পারি, তাহলে দোষ আমার, আপনার দোষ নাই। কিন্তু আপনার কাজ হচ্ছে আমি আপনাকে যেটা শেখাবো আপনি ওইটা পারফেক্টলি শিখবেন। যদি বুঝতে না পারেন আমাকে জানাবেন, প্রশ্ন করবেন, তারপরেও ক্লিয়ার হয়ে শিখবেন। ঠিক আছে? জি স্যার। আর এই প্রথম দিককার ক্লাসগুলো বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম দিককার ক্লাসগুলো। আমরা ওই যে চিনেন আপনারা, জামাই পিঠা বলে আমাদের এলাকায়, চিনেন নাকি? আপনাদের এলাকায় কি বলে? ফুল কাটা পিঠা হয় না? হ্যাঁ স্যার চিনি। আচ্ছা চিনি স্যার। আচ্ছা, এই যে জামাই পিঠার উপরে সুন্দর সুন্দর ফুল আঁকানো থাকে না? হ্যাঁ স্যার। জি স্যার। এই ফুলগুলা কি হাত দিয়ে করা হয়? নো স্যার, কি দিয়ে করা হয়? খেজুর কাটা দিয়ে। খেজুর কাটা দিয়ে। আর একটা যেন কি পাওয়া যায় না এতটুকু টুকু প্লাস্টিকের, ওটাকে কি বলে? ছাঁচ দিয়ে। ছাঁচ দিয়ে, হ্যাঁ, এটাকে বলা হয় ছাঁচ, আমাদের এলাকায় ছাঁচই বলে। এই যে ছাঁচ, এই ছাঁচটাতে ফুল কাটা হয় না, আর ওই ছাঁচের মধ্যে আপনি যাই দিবেন ওই রকম ফুল তৈরি হয়, ঠিক না? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা এখন বলেন, প্রত্যেকটা পিঠাতে যদি আলাদা আলাদা করে ওরকম ফুল তৈরি করা লাগতো, তাহলে সারা দিনের মধ্যে কয়টা পিঠা বানানো যেত? 5-6টা বেশি বানানো যেত? না স্যার। আমার কথা বুঝতেছেন কিনা? যে আপনি ওই পিঠাতে যদি জি, স্যার। হাত দিয়ে ফুল আঁকাইতেন তাহলে আপনি সারা দিনের মধ্যে 5-6টা পিঠা তৈরি করতে পারতেন। আর আপনি যদি একটা ছাঁচ তৈরি করেন, কষ্ট করে যদি একটা ছাঁচ তৈরি করেন অথবা কিনেন, যাই করেন, এই ছাঁচটা যদি আপনি ব্যবস্থা করতে পারেন তাহলে ওই ছাঁচের মধ্যে আপনি যা দিবেন তাই ওরকম সুন্দর সুন্দর ফুলের তৈরি হয়ে যাবে। মানে আপনি শত শত ওই জামাই পিঠা বানাতে পারবেন। তো আমাদের প্রথম ক্লাসগুলো হচ্ছে ওই ছাঁচ তৈরি করার ক্লাস। এমন একটা ছাঁচ আপনাদের শিখাই দেওয়া হবে যে ওই ছাঁচের মধ্যে আপনি যাই দিবেন ওই সুন্দর সুন্দর রং পিঠা হয়ে যাবে। এই জন্য প্রথম দিকের ক্লাসগুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সব ক্লাসই গুরুত্বপূর্ণ, বাট প্রথম দিকের গুলো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য প্রথম ক্লাসগুলো, প্রথম দিককার যে ক্লাসগুলো হবে, বিশেষ করে 1 থেকে শুরু করে 15টা পর্যন্ত ক্লাস খুব ভালো করে শুনবেন, বুঝবেন। যদি না বুঝেন আমার কাছ থেকে আবারও ক্লিয়ার করে নেবেন প্রশ্ন করে। ঠিক আছে? স্যার। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রথম ক্লাসে আমরা বুঝলাম যে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পুরোপুরি ইংরেজি ভাষাটাকে শেখা। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রথম ধাপ ইংরেজি শেখা শুরু করবো আজকে। এখন কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। ওকে, তাহলে শুরু করি। সেটা হচ্ছে আমাদের ইংরেজি শেখার প্রথম ভুল। আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি কি, দেখেন, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমাদের জীবনের প্রথম ভুল এতটুকু। আমাদের জীবনে যখন ইংরেজি শেখা শুরু করেছি আমরা প্রত্যেকেই, তখন আমরা এটা শিখছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই ভুলটার মাধ্যমে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে আমরা মনে করি যে প্রথমে একটা সেন্টেন্সে সাবজেক্ট বসাতে হয়, তারপর ভার্ব বসাতে হয়, এরপরে অবজেক্ট বসাতে হয়, মানে এরপরে যা থাকে সেগুলো সবই অবজেক্ট। আমি একটা ছোট্ট সেন্টেন্স লিখতেছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে যদি তাই হয়, হি গোজ টু স্কুল, আমার প্রশ্ন হচ্ছে এটা সাবজেক্ট, এটা ভার্ব বুঝলাম, এটা কি অবজেক্ট? যারা ইংরেজি একটু বুঝেন তারা বলেন তো এটা কি অবজেক্ট কিনা? না। এটা এক্সটেনশন। এটা অবজেক্ট না, তাহলে আমাদের এইটা ভুল হয়ে গেল না? এবার দেখেন জি স্যার। এই ভুলটা দিয়ে কি সমস্যা হয়েছে। আপনারা যারা অনেকে শিখে গেছেন, অনেকে বুঝে গেছেন,
বাট একটা বাচ্চাকে যখন শেখানো হয় তার মাথার মধ্যে প্রথম থেকে ঢুকে যায়, সাবজেক্টের পরে যায়, ভার্বের পরে যা থাকে সবই অবজেক্ট। তো একটা সেন্টেন্সের মধ্যে তো শুধু অবজেক্টই ব্যবহার হয় না, বহুত সেন্টেন্স আছে যার মধ্যে অবজেক্ট থাকেই না, যেমন এই সেন্টেন্সে অবজেক্ট নাই, বাট নর্মালি শিক্ষার্থীরা মনে করে এটা অবজেক্ট। তাহলে আমাদের এইটাকে আজ থেকে সংশোধন করে নিব, এইটাকে আমরা এখন থেকে বলবো হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন, এক্সটেনশন মানে অন্য কিছু না, এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত অংশ, অতিরিক্ত। তা আমরা একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের পরে অনেক কিছু ব্যবহার করি, সেখানে অবজেক্ট থাকে, সেখানে অ্যাডভার্বিয়াল থাকে, অ্যাডভার্ব থাকে, সেখানে ইনফিনিটিভ থাকে, প্রেজেন্ট পার্টিসিপল থাকে, পাস্ট পার্টিসিপল থাকে, মেলা কিছু, অনেক কিছু থাকে একটা সেন্টেন্সের মধ্যে। তো আমরা এই সমস্ত কিছুকে আমরা বলবো হচ্ছে এক্সটেনশন আজ থেকে, মনে থাকবে? আচ্ছা, একটু আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। আমরা পৃথিবীতে তো অনেকগুলা ভাষা আছে, আমরা সবচেয়ে ভালো বুঝি কোন ভাষাটা? বাংলা ভাষা। আমরা বাংলা, আমাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, এইটার মতো আমরা আর কোনটা ভাষা বুঝি না। নো স্যার। আমরা এই বাংলা ভাষা দিয়ে ইংরেজিটা শিখবো, একদম বাংলার মতো করেই শিখবো। তো এই এক্সটেনশনকে আমরা প্রথমত চারটা স্তরে ভাগ করব, চারটা মনে রাখবেন। একটাকে আমরা বলবো হচ্ছে ব্যক্তি, একটাকে বলবো ব্যক্তি, আর একটাকে বলবো হচ্ছে বস্তু, আর একটা হচ্ছে স্থান, আর একটা হচ্ছে সময়। এই চারটা এক্সটেনশন আপাতত, একটা এই চারটার বাইরেও কিন্তু আরো এক্সটেনশন আছে, সবগুলো তো একবারে শেখানো সম্ভব না, আর সবগুলো একবারে শেখালে বুঝবেনও না। আমরা আপাতত এই চারটা এক্সটেনশন শিখবো, এরপরে আমরা আস্তে আস্তে এটা যখন ক্লিয়ার হয়ে যাবে আরো এক্সটেনশনটা শিখবো, তাহলে একটা সেন্টেন্সের মধ্যে আমরা যা ইচ্ছা তাই সবই ব্যবহার করতে পারবো। তো এইটাকে আমরা বলবো হচ্ছে E1 মানে এক্সটেনশন 1, এটাকে আমরা বলবো এক্সটেনশন 2, এটা হচ্ছে এক্সটেনশন 3, এটাকে আমরা বলবো হচ্ছে এক্সটেনশন 4। এই চারটা এক্সটেনশন। আমি কয়েকটা সেন্টেন্স লিখি বাংলায়, দেখেন। সেটা হচ্ছে আমি তাকে কলম দিয়েছি, কলম দিয়েছি, আমি তাকে কলম দিয়েছি। দেখেন, তারা মাঠে ফুটবল খেলে, তারা মাঠে ফুটবল খেলে। আমরা সকালে নদীতে সাঁতার কাটি, সাঁতার কাটি। এই তিনটা দিয়ে ইনশাল্লাহ বুঝবেন। এখন একটা জিনিস মনে রাখবেন, একটা বাংলা সেন্টেন্সের মধ্যে আমরা সব শেষের একটা শব্দ অথবা শেষের দুইটা শব্দ ভার্ব হবে, মনে রাখবেন। বাংলা সেন্টেন্সের সব শেষে যে শব্দ থাকবে সেই শব্দটা ভার্ব হবে, অথবা শেষের দুইটা শব্দ ভার্ব হবে। আপনাকে খেয়াল করতে হবে যে শেষের যে দুইটা শব্দ আছে এই দুইটা শব্দের একটা ইংরেজি কিনা। যেমন আপনাকে যদি বলি কলম দিয়েছে, এটার কোন ইংরেজি আছে? কথা বলেন, কলম দিয়েছে এটার কোন ইংরেজি আছে কিনা? একটা ওয়ার্ড আছে কি এরকম যার বাংলা কলম দিয়েছে আছে? যদি এরকম না হয় তাহলে সব শেষেরটা হচ্ছে ভার্ব, মনে থাকবে? সব শেষেরটা ভার্ব। আচ্ছা বলেন, ফুটবল খেলে এমন কোন ইংরেজি শব্দ আছে যার বাংলা ফুটবল খেলা? না স্যার। তাহলে সব শেষেরটা ভার্ব, সব শেষেরটা ভার্ব। এবার বলেন, সাঁতার কাটি এমন কোন ইংরেজি শব্দ আছে যার বাংলা সাঁতার কাটা? হ্যাঁ আছে, সুইম। সুইম মানে সাঁতার কাটা, তাহলে এই দুইটা শব্দের একটা ইংরেজি আছে, রাইট? জি স্যার। তাহলে এই দুইটা শব্দ ভার্ব। আপনাকে আর কিছুই পারতে হবে না, আপনার এইটুকু বলেন আজকের পর থেকে একটা বাংলা সেন্টেন্সে শেষের মানে একটা শব্দ ভার্ব নাকি শেষের দুইটা শব্দ ভার্ব, মানে একটা বাংলা সেন্টেন্সে কোনটা ভার্ব এইটা বুঝবেন কিনা? জি বুঝবো স্যার। স্যার। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, কথা আছে? না স্যার। আচ্ছা, এইবার এই ভার্বটা হচ্ছে কাহিনী। এই ভার্ব আপনাকে সবাইকে চিনে দেবে। ভার্ব যদি আপনি না চিনেন তাহলে আপনি কিছু চিনবেন না। এই ভার্ব আপনাকে সবাইকে চিনে দেবে। আপনাকে আবারও বলে দিই, আপনি ইংরেজি শিখতে পারবেন কি পারবেন না এই সমস্ত দায়ভার আমার, বাট ওই যে একবারে তো সব শেখা যাবে না, স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো আপনার কাজ হচ্ছে পরবর্তীতে কি শেখাবো এটা নিয়ে টেনশন করবেন না, বা ওইটা কি এটা নিয়ে টেনশন করবেন। আপনি যতটুকু শিখবেন এইটুকু পারফেক্টলি শিখে নেবেন, বাকি কি কি শেখাইতে হবে সেটা আমার জানা আছে, ঠিক আছে?
এই ভার্বকে যদি আপনি কাকে দিয়ে প্রশ্ন করেন, কাকে, মনে রাখবেন কাকে অথবা কাদেরকে, কাকে অথবা কাদেরকে দিয়ে প্রশ্ন করেন, তাহলে যে উত্তরটা পাবেন এইটাকে বলা হয় এক্সটেনশন 1। মনে থাকবে? জি স্যার। আর যদি কি দিয়ে প্রশ্ন করেন, কি, তাহলে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে এক্সটেনশন 2। আর যদি কোথায় দিয়ে প্রশ্ন করেন, কোথায়, তাহলে সেটা এক্সটেনশন 3। আর যদি কখন দিয়ে প্রশ্ন করেন সেটা হচ্ছে এক্সটেনশন 4। এখন দেখেন প্রশ্নটা করবেন কিভাবে। এইগুলো আগে বলবেন, এই যে কাকে, কাদেরকে, কি, কোথায়, কখন, এটা আগে বলবেন, বলে ভার্বটা বলবেন। যদি আপনাকে প্রশ্ন করা হয়, এই যে আমি তাকে একটা কলম দিয়েছি, প্রশ্ন করেন কাকে দিয়েছি, কাকে দিয়েছি, বলেন কাকে দিয়েছি, কাকে দিয়েছি, তাকে। তাহলে এই তাকেটা হচ্ছে এক্সটেনশন 1। মনে থাকবে? জি স্যার। এইগুলো আপনাকে পারফেক্টলি চিনতে হবে, তার একটা কারণ আছে। সেটা হচ্ছে একই শব্দ কখনো এক্সটেনশন 1 হয়, কখনো আবার এক্সটেনশন 2 হবে, কখনো আবার ওইটাই এক্সটেনশন 3 হবে। যখন 1 হবে তখন এক রকম ইংরেজি হয়, যখন 2 হবে তখন আরেক রকম ইংরেজি হবে, আবার ওইটা যখন স্থান হবে এক্সটেনশন 3 হবে তখন আবার আরেক রকম ইংরেজি হবে। এই জন্য কোনটা এক্সটেনশন 1, কোনটা 2, কোনটা 3, কোনটা 4, এটা একটু পারফেক্টলি শিখবেন। আপনি কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন সেইটাই এক্সটেনশন 1 হবে, অন্যটা না। ঠিক আছে? এবার বলেন জি তো স্যার। কি দিয়েছে, যে কি, কি দিয়েছে, কলম। কলম। তাহলে এটা হচ্ছে এক্সটেনশন 2। মনে থাকবে? এবার বলেন কোথায় দিয়েছে, উত্তর আছে? না স্যার। না। কখন, কখন দিয়েছে, উত্তর আছে? না স্যার। না স্যার। তাহলে এখানে 3 আর 4 নাই। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি ভার্বকে কে অথবা কারা, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করেন, যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে সাবজেক্ট। কে অথবা কারা এই শব্দ দিয়ে যদি প্রশ্ন করি, যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে বলেন কে দিয়েছে, কে দিয়েছে, আমি। আমি। তাহলে আমি, এটা হচ্ছে সাবজেক্ট। আমি ধরে নিচ্ছি আপনি ইংরেজি কিছুই পারেন না, একদম জিরো থেকে শুরু করছি, জিরো থেকে আমরা পুরো ইংরেজি ভাষাটা শিখবো। এবার বলেন এখানে আমরা প্রশ্ন করি, বলেন কাকে খেলে, কোন উত্তর আছে কি? না। না বলেন স্যার। কি খেলে? হ্যাঁ আছে, ফুটবল। ফুটবল খেলে, তাহলে এটা এক্সটেনশন 2। বলেন কোথায় খেলে? মাঠে। মাঠে। তাহলে মাঠেটা এক্সটেনশন 3। কখন খেলে? নেই উত্তর। বলেন কারা খেলে? তারা। তারা। তাহলে তারাটা হচ্ছে সাবজেক্ট। এবার আসেন সাঁতার কাটে, বলেন কাকে সাঁতার কাটে, উত্তর আছে? না না স্যার। স্যার। বলেন কি সাঁতার কাটি, উত্তর আছে? না স্যার। না স্যার। কোথায় সাঁতার কাটি? নদীতে। নদীতে। নদীতে, এক্সটেনশন 3। বলেন কখন সাঁতার কাটি? সকালে। সকালে। সকালে, এক্সটেনশন 4। কারা সাঁতার কাটি, কারা সাঁতার কাটে? আমরা। আমরা। আমরা, এটা হলো সাবজেক্ট। এখন বলেন একটা বাংলা সেন্টেন্স, ওই জায়গায় বললাম আমরা বাংলাটা সবচেয়ে ভালো বুঝি, তো বাংলাই আমরা আগে শিখে নিই। একটা বাংলা সেন্টেন্সের মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব আর কোনটা কোন এক্সটেনশন, এইটা কি এখন থেকে খুঁজে পাবেন? অবশ্যই স্যার। না স্যার। এই, আপনি এভাবে আস্তে আস্তে শিখতে থাকেন, ইনশাল্লাহ 3 মাসের মধ্যে দেখবেন। আমি এইটুকু আপনাদেরকে বলি, এমন কোর্স আপনি ইতিপূর্বে কোনোদিন করেনি, ভবিষ্যতে আর কখনো করবেন না। আর সারা বাংলাদেশের মধ্যে না, সারা বিশ্বের মধ্যে আপনি এইরকম কোনো কোর্স আর কোথাও পাবেন না। এই কোর্সটা আমার বলে আমি ভাবনি বলতেছি না, আপনি ক্লাসগুলো করেন টুকটুক করে বুঝতে পারবেন। আপনি ঠগেননি, আপনি এই কোর্সে ভর্তি হয়ে আপনি ভুল করেননি, এইটুকু আমি আপনাদেরকে বললাম। ঠিক আছে? এই মানে মনের মধ্যে একটা ভরসা রাখেন যে স্যার যেহেতু এমন ভাবে বলতেছে, দেখি স্যার কি বলে, স্যারের কথা সত্য না মিথ্যা। ঠিক আছে? আর আরেকটা ব্যাপার, শেষ কথা, আমার আজকের ক্লাসের একদম শেষ কথা হচ্ছে, ইংরেজি শেখা একটা চেইনের মতো, একটা ধারাবাহিক প্রক্রিয়া। ধরেন চেন চিনেন তো সবাই, চেন, শিকল বলি বাংলায়, এরকম চেন হয় না? এই যে এরকম দেখবেন চেন হয়, এরকম, এরকম শিকল হয় না? হ্যাঁ স্যার। এখন দেখেন এই যে এইটা শিকল একটা একটার সাথে এরকম জড়িত, তো আপনি যদি এই শিকলটা কেটে দেন তাহলে কি এইটা আর এমন থাকবে? এমন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এইটা কেন বলি, ইংরেজি শেখাটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া।
স্টেপ বাই স্টেপ শিখতে হয়। আপনি এই যে প্রথমে কি শিখবেন, এই যে প্রথম ক্লাস ইংরেজি শেখার, এটা প্রথম ক্লাস, এর দ্বিতীয় ক্লাস হবে, তৃতীয় ক্লাস হবে, এরকম স্টেপ আছে। একটার পর একটা স্টেপ বাই স্টেপ আপনি যখন শিখবেন তখন ইংরেজিটা আপনি পুরোটা শিখে যাবেন। এখন আপনি যদি 2টা ক্লাস না করেন তাহলে কিন্তু সব এই যে শিকলের মতো ছিঁড়ে যাবে। মানে 2টা ক্লাস করলেন না, তারপরে যাই আর কিছুই বুঝবেন না, ব্যাপারটা এরকম হবে। এই জন্য একটা বিষয় আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে, সেটা হচ্ছে এই যে প্রথম ক্লাস আজকে শুরু হলো, আজকে থেকে আপনাদের যে 30 অথবা 32 33 এর মধ্যে ক্লাস হবে। 30টাও হইতে পারে, 32 বা 33 প্রয়োজন অনুযায়ী বাড়তে পারে আর কি, 2-1টা। তো এই স্টেপে ক্লাসগুলো হবে। আপনাদের ডিউটি হচ্ছে প্রত্যেকটা ক্লাস অবশ্যই জয়েন করবেন। এই যে লাইভ ক্লাসে জয়েন করবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে ক্লাসে প্রশ্ন করবেন, প্রশ্ন করে সমাধান করে নেবেন। যদি কোনো কারণে মানুষের বিপদ আপদ থাকতে পারে, যদি কোনো কারণে আপনি কোনো ক্লাসে জয়েন করতে না পারেন, পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত অবশ্যই ওই ক্লাসটা দেখে নিতে হবে। এটা করতে পারবেন না? পারবো স্যার। এই কাজটা করবেন।